This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, কিন্তু বিশ্বাস করুন আমাদের তো আর রাজা সাজা হলো না। হবে কি করে? দেখুন, আজ 26শে জানুয়ারি, আজ সাধারণতন্ত্র দিবস। আজ সাধারণতন্ত্র দিবস, আর বাকি দিনগুলো কি অসাধারণতন্ত্র দিবস? আপনার আমার জন্য, মানে যারা ওই প্রজা শ্রেণী, তাদের সাধারণ মানুষ, তাদের জন্য তো রোজই সবই তো, প্রত্যেক দিনই আমাদের তো ওই সাধারণভাবে কাটানোর দিন। এর থেকে বড় জিনিস আমাদের কি প্রাপ্তি হতে পারে? প্রত্যেকটা দিন আমাদের জন্য সাধারণতন্ত্র, একদম সাধারণ নিয়মে ঠিক যেরমভাবে আমরা চলি সেরমভাবেই চলি। আমাদের তো অসাধারণ হওয়ার কোনো চান্সই নেই আর কি। প্রজাই থাকবে, রাজাই থাকবে। কিন্তু একটা জিনিস শুধু মনে হচ্ছিল, জানেন তো, যে এই বিশেষ করে যখন আজকের দিনটাকে সাধারণতন্ত্র বলে মানছি, একটা দিনের জন্য এই নেতারা কি, মানে রাজারা আর কি, তারা কি একটা মাত্র দিনের জন্য এই জনসাধারণ তাদের মতো করে তাদের কথাগুলো ভাবতে পারেন না? তাদের জন্য একটু কিছু ইস্যু বেছে কথা বলতে পারেন না? যে ইস্যুগুলো নিয়ে কথা বললে আপনার আমার মতো সাধারণ মানুষের কিছুটাও একটু প্রাপ্তির ভাড়াটা পূর্ণ হতে পারে। মানে ওই কথা অবধি তো আমরা ওইটা শুনলেই খুশি, মানে সেটা কাজে পরিণত কতটা হলো সেটা আমরা দেখার কথা ভাবিই না, ওই শোনাটুকুনই যথেষ্ট। অথচ দেখুন, যে বিষয়গুলো নিয়ে রাজনীতিকরা এত তর্ক বিতর্ক, আকচি চাপানোতর, সেগুলোকে দেখে আপনার আমার একটা কথাই মনে হতে পারে, এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক? এগুলো তো সব নন ইস্যু আমাদের জন্য। এবার নন ইস্যুগুলোকে ইস্যু করে দেওয়াই তো রাজনীতির খেলা। সেই জন্যই তো আজকের দিনটাতেও সাধারণ মানুষ, তাদের আলাদা করে কিছু বলার বা করার নেই। যা বলার যা করার সেটাই রাজনীতিকরাই করছেন। আজকেও কতগুলো ছবি, ওই শুরুর দিকের ছবিগুলো, ওগুলো আশাবাদী, ওগুলো মনের স্বপ্ন। এই সাধারণ মানুষগুলো রাজা হবে একদিন। মনে মনে সবাই ওই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো বিষয়টা সবারই জন্যই সত্যি না? আপনার জন্য সত্যি, আমার জন্য সত্যি, আর তাদের জন্য সত্যি যাদের আজকে দেখাবো। মানে বেশ কিছু জিনিস আজকে আমরা পুরুলিয়ায় দেখতে পেয়েছি, পুরুলিয়ার বাঘমুন্ডিতে, যেটা দেখে পুরো চমৎকৃত হয়ে গেছি, জানেন তো। এবং সত্যি কথা বলতে কি, যাদের দেখার পর মনে হচ্ছিল এদের সাথে কীরকম চেনা লাগছে, কোথাও গিয়ে এরাও আপনার আমার মতো সাধারণ নয় তো। আপনারা দেখুন, সাধারণতন্ত্র দিবসে আমাদের নাগরিকদের পাওনা ওই অসাধারণ গল্পটা, অসাধারণ গল্প কেন, অসাধারণ ছবিটা বলতে পারি। দেখুন আর দেখুন, ওই গল্পের বা ওই ছবির মেন কুশীলবদের চেনা লাগে কিনা। 10-12 ছাগল স্কুল ড্রেসে মাঠে বেড়ায়। কথায় বলে ছাগলে কিনা খায়। পুরুলিয়ার এই ছবি দেখে অনেকে বলতেই পারেন, শুধু খায় না, ছাগলে কিনা পড়ে। ছাগল একটা দুটো নয়, অনেকগুলো। গায়ে নীল জামা। অভিযোগ, এই জামাগুলো নাকি বাঘমুন্ডির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের কচি কাঁচাদের স্কুল ড্রেস। শীতে ছাগলের ঠান্ডা লাগে, একটা কাপড় জড়িয়ে মালিক তার প্রিয় ছাগলদের আগলে রাখতেই পারেন। তাই বলে সরকারের দেওয়া স্কুলের জামা। এই যে মলয় মাস্টার এরকম যে ড্রেসগুলো যে দিয়েছে, কোনো যে খারাপ যে ড্রেসটা নয়, দেখছি ভালো ড্রেস, নতুনত্ব ড্রেস ছাগল পরে নিয়ে বেড়াচ্ছে। এমনকি ওরই স্কুলে দেখবেন অনেক ছাত্র ভালো করে পড়তে পারছে না। অভিযোগকারীর দাবি, স্কুলের প্রধান শিক্ষক এই কাণ্ড ঘটাচ্ছেন। গোটা এলাকায় তা নিয়ে শোরগোল পড়ে গেছে। শোরগোল পড়তেই স্কুলে তড়িঘড়ি ডাকা হয় স্কুল ড্রেস পরা ছাগলের মালিককে। একটা দীর্ঘক্ষণের মিটিং শেষে ছাগলের মালিক আর স্কুলের প্রধান শিক্ষক দুপক্ষই বললেন সব মিথ্যে কথা। গত 3 বছর ধরে তার কোনো ছেলে মেয়ে এখন বর্তমান স্কুলে পড়ে না। এই অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন এবং ব্যক্তিগত
একটা আক্রোশ। ওগুলো সব মিথ্যাবাজি বটে, একদম পচাপচি ড্রেস বটে, ইধার উধার ফেলালে বলি ঠান্ডার দিন বটে ছাগলকে গায়ে দিয়ে দাও, এই বলে নিয়ে ছাগলকে গায়ে দেওয়া আছে। সেটা এই স্কুলের নয়, আমার ছেলে এখানে পড়ে নাই। প্রধান শিক্ষক বললেন, যার বাড়ির ছাগল স্কুল ড্রেস পরেছে, বছর 3 আগে নাকি সেই বাড়ির কেউ স্কুলে পড়তো, এখন তারা পড়ে না। আবার ছাগলের মালিক বলছেন তার বাড়ির ছেলে ওই স্কুলে কখনো পড়েইনি। স্কুল বলছে ওই নীল রঙের ড্রেস এখন আর নেই, কিন্তু মাঠে তো দেখা যাচ্ছে স্কুলের জামা গায়ে ছাগল হেঁটে যায়। দেখুন, পোষ্যকে তো অনেকেই নিজের সন্তান স্নেহে পালন করেন, ফলে এই ছাগলের মালিকের যদি মনে হয় এই রকম ঠান্ডার মধ্যে তার ওই সন্তান সম ছাগলগুলো তাদের একটুখানি জামা টামা পরিয়ে একটুখানি গরমের ভাব দিতে, তাহলে তার মধ্যে তো কোনো অন্যায় নেই। শুধু একটাই প্রশ্ন, জামা কাপড় পরালেন ঠিক আছে, কিন্তু স্কুল ইউনিফর্মগুলো কে দিল, কোত্থেকে পেলেন? সেটা নিয়ে তো বিভিন্ন রকম বিতর্ক দেখা দিল। দেখলেন তো কি বলছেন, যে স্কুলের ইউনিফর্ম সেই স্কুলের হেডমাস্টার মশাই কি বলছেন, তারপর বৈঠকের পর ছাগলের মালিক সবই তো শুনলেন। জাস্ট একটা কথা মনে হচ্ছিল, মানে ইউনিফর্ম পরা ছাগল তো দেখে শুনে কোথাও নিজেদের একটুখানি চেনা চেনা লাগছিল না? খেয়াল করে দেখুন, মানে সাধারণ মানুষের অবস্থা বাস্তবে এর থেকে ঠিক কতটা আলাদা সেটা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে। বিশেষ করে এই যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা নিয়ে যা যা হয়েছে, খুব আলাদা কিছু কি লাগলো চোখে? মনে হয় না। যা দেখলেন বড়ই প্রতীকী বলে মনে হচ্ছে, তাই না? তবে যাই হোক, ভালো মন্দ যা ঘটুক, সত্য এলো সহজে, এরমই তো ব্যাপার আমাদের জন্য। সুতরাং সত্যকে সহজ করে নেওয়াটাই ভালো। এত সহজে অবশ্য সব সত্য হজম করে নেওয়া যায় না, সবাই যে হজম করতে পারেন তাও না, আর নেতারা তো একদম পারেন না। এই ধরুন না, ডিএ মানে মহার্ঘ ভাতা, সেটা কর্মচারীদের হকের পাওনা, এটা তো একদম নির্জলা সত্যি, আদালত পর্যন্ত সে কথা বলেছে, কিন্তু রাজ্য সেই সহজ সত্যিটা তো মানতে চাইছে না, কারণ সত্যকে এত সহজে হজম করা যায় না। তাই ডিএ আন্দোলনকারীদের কয়েকজন অনশন করেছেন, তাদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তিনি রয়েছেন এবং অসুস্থ হয়েছেন। অথচ দেখুন এ রাজ্যের সরকার কি ভীষণ মানবিক। মেলা খেলাতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা হয়, রাস্তার মোড়ে মোড়ে সরকারি টাকায় বিশ্ব বাংলার লোগো বসানো হয়, লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে 500 টাকা হলেও দেওয়া হয়। সেটা কিন্তু কারুর ক্ষেত্রে অনেকেই নেন যাদের কাছে ওই 500 টাকাটা বিশেষ কোনো ভূমিকা নেই, কিন্তু তাও সরকার দিচ্ছে যখন সেটা তো নেওয়া কর্তব্য। তারা গাড়ি করে এসেও অনেকে লাইন দিয়ে নিয়ে যান আর কি, কিন্তু তা বাদ দিয়ে অনেকের কাছেই সেই 500 টাকাটা অনেক। এইসব ভেবেই সরকার দিচ্ছেন না তা না, অথচ মানবিক সরকারের টাকায় তৈরি স্কুল পড়ুয়াদের জামা পরে পুরুলিয়ার ছাগল ঘুরছে। সাধারণতন্ত্র দিবসে জনসাধারণের জন্য এর থেকে অসাধারণ ছবি আর কিছু হয় নাকি? আমাদের সিচুয়েশনটাকে অত খাটো করবেন না। ওই বললাম, সত্য রইলেও সহজভাবে সত্যকে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ছোটোবেলায় ওই যেরকম বিভিন্ন সময় ওই স্যারেরা আমাদের ছাগল টাগল বলতেন, সেটা তো আমরা হজম করে গেছি, কিন্তু এই ছবিটা তো হজম করা কি অত সহজ? এটা তো নতুন সত্যি। আসলে প্রতি মুহূর্তে নতুন নতুন চমক আমাদের জন্য অপেক্ষা করছে। এই বাংলাতেই প্রত্যেক দিন বাঘ দেখছি, এখন ছাগল দেখলাম, চিড়িয়াখানা হয়ে গেছে মশাই পুরোটা। প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি আমরা অতি তুচ্ছ, আমরা অতি সাধারণ, আর তাই জন্যই প্রত্যেকটা দিন আমাদের জন্য সাধারণতন্ত্র দিবস। অসাধারণদের জন্য আলাদা করে ঘোষণা করার কিছু নেই, তার কারণ হচ্ছে কারা ঘোষণা করবেন? তারা তো অসাধারণ স্তরে রয়েছেন। এই সাধারণদের নিয়ে অনুষ্ঠান করার মতো কিছুতে তারা কখনো থাকেন না। আর যদি সাধারণতন্ত্র দিবসে একটু অসাধারণ কিছু তাদের টাচ পড়ে আর কি, তাহলেই তখন অবশ্য সেটা অসাধারণ হয়ে যায়। আজকেই দেখলাম উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রিপাবলিক ডের অনুষ্ঠানের পর স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের হাতে দেওয়া হয় খাবারের প্যাকেট। সেই প্যাকেটে কেক, প্যাটিস, এই সমস্ত যেগুলো খেতে ভালোবাসতো, যে বাচ্চাগুলো খেয়ে খুশি হয়েছে সবই ছিল, কিন্তু যারা খেয়েছে তারা খেয়ে বলছে খাবারগুলো নাকি পচা ছিল। পরে প্যাকেট নেড়ে চেড়ে দেখা গেছে কেকগুলোর এক্সপায়ারি ডেট বহুদিন আগে পার হয়ে গেছে। এবার ভাবুন,
আমাদের ছেলে মেয়েদের সাধারণ না ভাবলে এরকম মেয়াদ উত্তীর্ণ কেক বা পচা প্যাটিস কি খাওয়ানো হতো? আবার বলছি, এই আমাদের ছেলে মেয়েকে যেভাবে ভাবা হচ্ছে বা যেভাবে ট্রিট করা হচ্ছে, তারপরে ওই ছাগলের জামা পরে ঘোরাটা কি খুব অস্বাভাবিক লাগছে? এখানে কি করতে এসেছিলে? প্যারেড করতে। তো প্যারেড করতে আসার পরে টিফিন দিয়েছে? হ্যাঁ। দেখেছো টিফিনটা? হ্যাঁ দেখছি, কিন্তু কেকটা এক্সপায়ার হয়ে গেছে কিনা ওটা দেখিনি। খাইনি। দেখো না, এটা খেয়ে নিয়েছো? খেয়ে নিয়েছি। কতজন খেয়েছো তোমরা? সবাই খেয়েছে। সবাই খেয়েছে। যদি কারো কোনো সমস্যা যায় তার রেসপন্সিবিলিটিটা কে নেবে? কেকগুলোর অবস্থা কারণ ফাঙ্গাস গ্রো করে গেছে ওগুলোতে। ডেটের কেক দেখা যাচ্ছে টিফিনের প্যাকেটে, কিভাবে হচ্ছে? আমরা বলতে পারবো না, আমাদের ভিতর থেকে প্যাকেট দেওয়া হয়েছে, আমরা প্যাকেট নিয়ে এসে আনলাম, আমরা যথার্থ জায়গায় জানিয়ে দিচ্ছি যে এরকম। তাহলে যেগুলো চলে গেছে, ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সেগুলো কি করে কে দায় নেবে? এটা তো আমরা বলতে পারছি না। গভর্নমেন্ট অফ দি এক্সপায়ার্ড বাই দি এক্সপায়ার্ড ফর দি পাবলিক হওয়ার কথা, কিন্তু যে সরকারটাই এক্সপায়ারি ডেটের কাছে চলে এসেছে, তারা যে কেক খাওয়াচ্ছে, এক্সপায়ার কেক খাওয়াচ্ছে, অসুবিধে কী আছে? এবং আমি নিশ্চিত এখানে যে এইটা নিশ্চয় কোনো ফ্রেশ দোকানে ফ্রেশ কেক কেনার জন্য টাকা অ্যালট করা হয়েছিল। তারপর সেই টাকা যাদের কাছে গেছে তাদেরকে কপালে বন্দুক ঠেকিয়ে বলা হয়েছে যে এই টাকার 75% আমাদের দাও, 25% দিয়ে যা পারো বাচ্চাদের খাওয়াও করে তৃণমূলের কাছে 75% চলে গেছে সরকারি টাকা, আর বাকি 25% টাকায় এক্সপায়ার্ড কেক খাওয়ানো হয়েছে। আয়োজক জেলা প্রশাসনের যে কর্তা এই রায়গঞ্জের অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন, তিনি বলছেন কীভাবে খারাপ কেক প্যাটিস চলে এলো তিনি বলতে পারবেন না। অর্ডার দেওয়াটুকু তাদের কাজ, তারা অর্ডার দিয়েছিলেন। এবার সেটা খাবার খারাপ না ভালো সেটা যাচাই করা তাদের কাজ নয়। এটা তো পরিষ্কার বুঝিয়েই দিলেন ওই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ওই অফিসার। অথচ যে স্কুল শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে এসেছিলেন সরকারি অনুষ্ঠানে, তিনি বুঝতে পারছেন না যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, এই সমস্ত খেয়ে তো নিয়েছে বাচ্চাগুলো, তাহলে কী হবে? তার দায়টা কে নেবে? তিনিই তো দায়ী হবে। কী করে বাচ্চাদের এই পচা কেক খাওয়ানো হলো সেটাই ভেবে পাচ্ছেন না মাস্টারমশাই। দেখুন, সাধারণ মানুষের মাথায় এই অসাধারণ ব্যাখ্যাটা কখনো আসতে পারে, এই অসাধারণ চিন্তাটা কখনো আসতে পারে? আমাদের এটাই তো মানে এরকমভাবে যে আমাদের ছেলে মেয়েদের এরকম পচা খাবার দেওয়া হতে পারে, এবং লটকে লট, একটা দুটো চলে এলে বোঝা যায় যে ভুল। হ্যাঁ, কিন্তু এই যে পুরো লটকে লট যদি সেটা এক্সপায়ারি ডেটের খাবার হয়, তখন তো মনে হয় পরিকল্পিত মানে ওই কেউ মনে হয় তার মনে হয়েছে এগুলো এই ফাঁকে কেউ কিছু বলবে না, বুঝবে না সাধারণত, তাই চালান করে দাও। তার ফল ভুগতে তো হবে আপনার আমার ছেলে মেয়েকে। সাধারণ যে আমাদের প্রথম থেকেই মনে হচ্ছিল যাদের এই সমস্ত বিষয় নখদর্পণে সেই রাজনৈতিক নেতারা হয়তো বলতে পারবেন যে কি করে সরকারি অনুষ্ঠানে পচা টিফিন এলো। সৃজন ভট্টাচার্য আমাদের হতাশ করেননি, তিনি রাজনৈতিক দিক থেকে যেভাবে ব্যাখ্যা করা সেটা ব্যাখ্যা তো করে দিয়েছেন। কিন্তু তারপরেও ওই বললাম না, আমাদের ছেলে মেয়েদের যে এইভাবে ট্রিট করা হয়, কিভাবে ট্রিট করা হয়, সেটা দেখে আমরা সত্যি একটু নিজেরা সাধারণ বলে গর্ব অনুভব করছি। প্রত্যেকটা দিন তার মানে আমাদের জন্য সাধারণতন্ত্র দিবস। বিশেষ দিনগুলোতে অসাধারণ লোকজন আমাদের জন্য উদ্যোগী হন, এইটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আলটিমেটলি সাধারণের কপাল সাধারণের মতোই থাকে। ওই পোড়া কপাল বলে না, তা পোড়া কপাল হলে পচা কেক জুটবে, এর থেকে বেশি আর কি হবে? আর পুরো ব্যাপারটাই তো মোটামুটি সেরকম। যেখানে এক তো শিক্ষা ব্যবস্থা অসাধারণ স্পর্শ পেয়ে সেই মিডাস টাচের মতো যা ছুতো শোনা হয়ে যেত, এই শিক্ষাতেও তাই, যাই ছোবেন সেটাই ছবি হয়ে যাবে, এবং আলটিমেটলি সেটা দুর্নীতির ছবি হয়ে যাবে, এটা বুঝতে পারছি। এবং তার মধ্যে কোথাও না কোথাও গোলমাল কিছু না কিছু পাবেন। যাই হোক, এই দেখুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর জলপাইগুড়ি জেলা, সেখানে প্রাথমিকের জেলা স্তরে স্পোর্টস হচ্ছিল। তার আগে শিক্ষক শিক্ষিকা এবং স্পোর্টসটা তার টাকা তো ওই প্রাথমিক শিক্ষা দপ্তর থেকেই মোটামুটি আসে সরকারি খরচা দিয়ে দেয়। কিন্তু তারপরেও দেখা গেল যে স্পোর্টসের আগে শিক্ষক আর শিক্ষাকর্মীদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। কেন?
এই বিষয়টা আমাদের কে বুঝিয়ে বলবেন? কেন তাদের দিতে হচ্ছে, বাড়তি টাকা কিসের দরকার হলো এবং কোন নিয়মে হচ্ছে? এবং সবথেকে বড় কথা, পুরো টাকাটা নেওয়া হচ্ছে যে শাসক দলের ওই শিক্ষাকর্মীদের সংগঠনের উদ্যোগে। এবার সমস্ত জেলায় ওই প্রাথমিকের ছাত্রছাত্রীদের নিয়ে ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস হয়। স্পোর্টসের জন্য রাজ্য সরকার এবার 15 কোটি টাকা বরাদ্দ করেছে, জানেন তো, এই সময়, এই টানাটানির বছরেও। কিন্তু তারপরেও হচ্ছে না। তাই জন্য ওই 2 জেলাতেই নাকি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এদের কাছ থেকে ওই চাঁদা তোলা হচ্ছিল। ইতিমধ্যে জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছেও অভিযোগ জানিয়েছেন কেউ কেউ। শিক্ষক শিক্ষিকাদের থেকে 900 টাকা করে জোর করে নেওয়া হচ্ছে, তারা দিতে চাইছে না বা বিরোধিতা করছে, তাদেরকে বলা হচ্ছে তোমাদের ট্রান্সফার করে দেবো। ওদের কাছ থেকে হচ্ছে যে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে বিভিন্ন কায়দায় টাকা তোলার চেষ্টা হচ্ছে। আমি বলতে পারবো না, কারণ ডিপিএসসির চেয়ারম্যান সাহেব রয়েছেন, ডিআই সাহেব রয়েছেন, মূলত তারাই কিন্তু সরাসরি এই স্পোর্টসটা কন্ট্রোল করছে। অর্ডার আছে যে কোথাও কোনো চাঁদা তোলা যাবে না। আমার কাছে অভিযোগ আসলেই আমি নিশ্চয়ই সিস্টেম নেব। কিছু বলেনি, কোনো মিটিংয়েই ডাকেননি। ওনাদের ইচ্ছা মতন প্রতি শিক্ষক পিছু 2000 করে এবং স্কুল থেকে যার যেরকম স্ল্যাব অনুযায়ী ভাগ করে মিলের নিয়ারেস্ট 20 লাখসের মতন। যে সমস্ত শিক্ষক চাঁদা দেবে না, যদি না দেয় তাহলে তাদের যে সমস্ত অরিজিনাল কাগজপত্র এসআই অফিসে আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা প্রচ্ছন্ন হুমকি। লিখিতভাবে আমরা যে পর্ষদের যিনি সভাপতি এবং পর্ষদের যিনি সচিব আছেন তাকেও আমরা মেল করে জানিয়েছি। প্রশ্নটা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে এত অনিয়মের ভাইরাস ঘোরাফেরা করছে কেন বলুন তো? চাকরি চুরির অভিযোগ থেকে ওই ক্লাস বন্ধ রেখে পুরসভার ফুটবল প্রতিযোগিতায় ওই পড়ুয়াদের হাঁটানো, কালকে যে ঘটনার কথা আপনাদের বলছিলাম বড়নগরে যেটা হয়েছে, বা ধরুন আজকে এই পড়ুয়াদের বাসি পচা মেয়াদ উত্তীর্ণ কেক খাওয়ানোর থেকে স্পোর্টসের জন্য জুলুমবাজির এই অভিযোগ। স্পোর্টসের সঙ্গে এটার গোটা গল্পটার কোনো মানে যোগাযোগ নেই। যোগাযোগটা অনেক বেশি ওই পুরো ব্যাপারটা শিক্ষা জগতের বলে। তাই তো মনে হচ্ছে কোভিডের ভ্যাকসিন আবিষ্কার হলো, এই তোলাবাজি, কাটমানি, দুর্নীতি এসবের কোনো প্রতিষেধক কি নেই? নাকি থাকলেও কেউ তা প্রয়োগ করার মতো জায়গায় নেই? আজ সাধারণতন্ত্র দিবস তো, তাই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা খুব জরুরি, সাধারণ মানুষগুলোর জন্যেই জরুরি। আর সেই কথাগুলো বলাও জরুরি, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সাম্প্রতিককালে মানে এই একের পর এক তার যে রায়, বিশেষ করে এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি চুরির কেসগুলোতে যে রায়গুলো তিনি দিয়েছেন না, যেভাবে একটা পর্দা ফাঁস হয়ে গেছে, যেভাবে আমরা বুঝতে পেরেছি কিভাবে আমাদের ঘরের ছেলেমেয়েদের চাকরিগুলো চুরি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, তার প্রমাণ তো ওই যে যারা 1000 দিনের ওপর বসে আছে ওখানে ধর্ণা দিচ্ছেন, তাদের দেখে তো বুঝতে পারছি এই গোটা বিষয়টা, এবং কীভাবে ওই দুষ্কৃতি এবং দুর্নীতি মিলেমিশে এক হয়ে গেছে, কীভাবে এই দুর্নীতির একটা পরিমণ্ডল চক্র আমাদের ঘিরে রয়েছে সব ক্ষেত্রে। মানে একটার থেকে তো আরেকটা ট্র্যাপিজের মতো দুর্নীতিকে আমরা যেতে দেখেছি। নিয়োগ, শিক্ষায় নিয়োগ, সেখান থেকে পুরসভায় নিয়োগ, সেখান থেকে রেশন দুর্নীতির থেকে এইবার লাস্ট যেটা দিয়েছেন মেডিকেলে দুর্নীতি, সেটাতেও সিবিআই তদন্ত দিয়েছে। সেটা নিয়েই যত গণ্ডগোল অবশ্য লেগেছে, কারণ তার সেই নির্দেশ ডিভিশন বেঞ্চ তারা স্থগিত করে দিয়েছিল, এবং সেইটার পরে বেশ কিছু প্রশ্ন তুলেছেন বিচারপতি গাঙ্গুলি, এবং সেগুলো তার রায়ে উল্লেখ করেছেন। এই সমস্ত বক্তব্যর পরিপ্রেক্ষিতে, মানে যেখানে তিনি খুব স্পষ্ট করে তার রায়ের মধ্যে লিখেছেন যে জিনিসগুলো, যাতে তিনি বলেছেন যে কোথাও গিয়ে কোনো বিচারপতি তিনি কোথাও রাজনৈতিক দলের মদতপুষ্ট তার দিকে তিনি পক্ষপাতদুষ্টভাবে সমস্ত রায় ঠায় দিচ্ছেন, অন্যায়ভাবে বেশ কিছু রায় একজন বিচারপতি বলছেন যে আরেকজন বিচারপতি অন্যায়ভাবে রায়গুলো খারিজ করছেন। এই যে বিষয়গুলো সামনে এসছে, এবং তার মধ্যে কোথাও দলীয় রাজনীতি ঢুকে পড়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এই বিষয়টা কি এই বিচার ব্যবস্থার জন্য খুব ভালো বিজ্ঞাপন? বিশ্বাস করুন, যার দিকে সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে সেই তাদের দিকেই নিজেদের মধ্যে এই রকম যে কথাগুলো চালাচালি হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে যে অভিযোগগুলো সামনে উঠে আসছে,
তাতে তো একটা সময় মনে হতে পারে যে তাহলে রাজনীতি এই বিচার ব্যবস্থাকেও ছাড়লো না। এইটাই মানে খুব খুব মানে সেটা যদি হয়, যা যা অভিযোগ বিচারপতি গঙ্গোপাধ্যায় তার যে রায়, সেই রায়ের মধ্যে দিয়েছেন, সেখানে উল্লেখ করেছেন, সেই প্রত্যেকটা অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কিন্তু মানে বিচার ব্যবস্থার জন্য এটা বিরাট চ্যালেঞ্জের জায়গা হয়ে গেল। মানে এরকম ঘটনা তো ইতিপূর্বে আমরা কোনোদিন কখনো দেখিনি, শুনিও নি। বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে এবং সেই জন্যই তারা তড়িঘড়ি তারা একটা বিশেষ আদালত কালকে বসাচ্ছে এবং সেখানটায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে থাকছেন, যে 5 সদস্যের 5 বিচারপতিকে নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে যারা এই পুরো বিষয়টা খতিয়ে দেখবেন। এবার গোটা ব্যাপারটায় না এই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোর থেকে বিভিন্ন মামলা, কালকে কিন্তু এই অভিযোগ গোটা পাল্টা অভিযোগ এই গোটা বিষয়টার পরেই প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি বিচারপতি একজন বিশেষ বিচারপতির কাছ থেকে সমস্ত মামলা সরিয়ে অন্য বেঞ্চে নিয়ে গেছিলেন, যার বিরুদ্ধে আরেকজন বিচারপতি অভিযোগ পর্যন্ত তুলেছেন। আর আজ সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করলো। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের এই বেনজির সংঘাত নিয়ে কাল সুপ্রিম কোর্টের শুনানি আছে। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির ওই বিশেষ বেঞ্চ, তারা পুরোটা খতিয়ে দেখবে। এবার একটু বিচারপতিদের মধ্যে যে এই বিতর্কের আঁচটা পেয়ে, সেটা যে মানে আপাত দৃষ্টিতে একটা জায়গায় হলেও এটা যে কত বড় স্ফুলিঙ্গর থেকে কত বড় দাবানল হতে পারে, সেটা ডেফিনেটলি সুপ্রিম কোর্ট ইঙ্গিতটা পেয়েছেন। মানুষের ভরসাটা কিন্তু থাকাটা দরকার। ওই একটা জায়গা নিয়ে যদি কোনো প্রশ্ন উঠতে শুরু করে না, আমাদের এক এবং আলটিমেট যে জায়গাটা, সেটাও যদি না থাকে, সাধারণ মানুষ তারা মানে সাধারণত চিরকালই থাকবেন, কিন্তু কোথাও গিয়ে নিজেদের একদম সর্বহারা ভাবতে শুরু করবেন না তো? দাদা, সব জায়গায় কিছু না কিছু এত ব্যাপক দুর্নীতি হয়েছে, তার মধ্যে বহু দূর পর্যন্ত যুক্ত আছেন। মমতা ব্যানার্জিও বলেন যে কোর্টও প্রভাবিত হয়, প্রভাবিত করা যায়, কেউ কেউ হচ্ছেন প্রভাবিত, সেই নিয়ে মতান্তর থাকতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত। আদালতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অবাঞ্ছিত দৃশ্যের অবতারণা চলছে। আদালতের প্রতি সাধারণ মানুষের যে একটা শ্রদ্ধার জায়গা রয়েছে, সেটা রক্ষা করার দায়িত্ব এই বিচারপতিদের। তারা সেই জায়গাটা থেকে কেউ সেটা বিনষ্ট করে দিচ্ছেন। দেখুন, এখন না আজকের দিনে আর এই জায়গাটা, যেহেতু এটা বললাম না আমাদের সাধারণ মানুষের আপনার আমার একমাত্র এবং আলটিমেট ভরসা ছিল, তো এই জায়গাটা সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো রাজনৈতিক চাপানুতর জাস্ট শুনতে ইচ্ছা করছে না। এই জায়গাটা ওটার বাইরে থাকুক, এটাই তো আমরা চাই। কিন্তু এক বিচারপতি আরেক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি কোনো এক বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ মেনে কাজ করছেন, তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করছেন, যেটা নিয়ে প্রধান বিচারপতির কাছে বিভিন্ন আরও বিচারপতি আর কি, অন্য কোনো বিচারপতি, তিনি শুদ্ধ আবেদন করেছেন, তাকে জানিয়েছেন, কমপ্লেন জমা দিয়েছেন এবং তারপরে সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গেছেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চললো বলুন তো। তবে একটা ভেবে ভাল লাগছে, জানেন তো, এটা নিজেদের, আমরা তো সবসময় একটু নিজেদের অদৃষ্টের কথা ভেবে সান্ত্বনা খুঁজি, তাই সেটাই ভাবছিলাম যে বিচারপতিরা আমাদের চোখে সর্বশক্তিমান। এবার তারা কোথাও গিয়ে এই রাজনীতির দাপট দেখে অন্তত তাদের এরকম চাপে পড়ে যেতে হচ্ছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত চাপে পড়ে গেছে, যার জন্য তো তড়িঘড়ি এই বিশেষ বেঞ্চ গঠন করে এই শুনানি করা হচ্ছে। তো তার মানে যাদের কাছে আমরা সারা বছর সাধারণ হয়ে থাকি, সেই অসাধারণেরা কতটা অসাধারণ ভেবে দেখুন তো। আর একটা ব্যাপার, এই যে ধরুন কালকে আমরা দেখলাম যেগুলো বিচারপতি, একজন বিচারপতি আরেকজন বিচারপতির নামে অভিযোগ তুললেন যে তিনি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ মেনে রায় দিচ্ছেন, এবং তারপর সেই বিচারপতির কাছ থেকে যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিচারপতির এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে দেওয়া হলো। প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিলেন হাইকোর্টের। তার মানে কি তিনি এই অভিযোগগুলোকেই মান্যতা দিয়ে দিলেন? মানে যদি এরকম ভাবা হয়, এটা কি ভুল হবে? আর এর পরেও যে যদি পরবর্তী ক্ষেত্রে কোথাও গিয়ে এই যা হলো এবং তারপর যদি সুপ্রিম কোর্টেও সেগুলোর খানিকটা মান্যতা পেয়ে যায়,
তাহলে আমরা কি কোনো বিচারপতিকে বিচার ব্যবস্থার চে গুয়েভারা বলতে পারি? দ্বন্দ্ব ঠিক দুই বিচারপতির নয়, দ্বন্দ্ব হচ্ছে যে বিচার প্রক্রিয়ার দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি তাকে আড়াল করার জন্য কাজ করবে না প্রশাসনিক দুর্নীতিকে প্রকাশ করার জন্য কাজ করবে। আদালতের ন্যায় বিচার বৃহত্তর মানুষের স্বার্থে নাকি ন্যায় বিচার কোনো নির্দিষ্ট গোষ্ঠীবদ্ধ মানুষের স্বার্থে, এটাই হচ্ছে বিষয়। বিরোধটা কখনোই দুই বিচারপতির নয়। আচ্ছা, যাবতীয় বিতর্কের সূত্রপাত করতে গিয়ে ওই মেডিকেলে ভর্তির তদন্তে কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্ব দেওয়ার, কেন্দ্রীয় এজেন্সিকে নিয়োগ করার যে আদেশ বিচারপতি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে তো আরও অনেক কিছু এই মুহূর্তে তাদের করতে হবে, কারণ ওই কেন্দ্রীয় এজেন্সিরা তো বিভিন্ন কিছু নিয়ে রাজ্যে ব্যস্ত, আমরা তো দেখছি। এবং খেয়াল করে দেখুন এই মুহূর্তে কোথাও গিয়ে আপনাদের 1995 সালের কথা মনে পড়ে যেতে পারে আর কি, একটা সিমিলার সিচুয়েশান কিন্তু রয়েছে। সেবার ওই 1995 সালে লোকসভা ভোট সামনে, আর সেই সময় কোথাও গিয়ে দেখা গেছিল যে ওই হাওয়ালা কেলেঙ্কারিটা ফাঁস হয়ে গেছে। আমাদের রাজ্যে দেখুন এমনিতে সারা দেশেই লোকসভা ভোটটা সামনে, আর তার মধ্যেই ইডি তদন্ত করে বেড়াচ্ছে ওই হাওয়ালার মতোই কিছু কিছু কেস। কারণ না, শেখ শাহজাহান এবং রেশন দুর্নীতি যা যা শুনতে পাচ্ছি সেগুলো সব কিছু নাকি ওই কোথাও গিয়ে বিদেশ যোগ আছে, তার মধ্যে প্রচুর টাকা, কোটি কোটি দুর্নীতির টাকা, সেগুলো নাকি ঘুরপথে বিদেশে পাচার করে দিয়েছে অভিযুক্তরা। মানে আবার সেই কোথাও গিয়ে সেই পুরোনো ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে, জানেন তো। মানে যত মানে বিতর্ক এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিয়ে থাক, তাদের দিকে তো সবার নজর রয়েছে, তাদের উপর তো ভরসা করে বসে থাকতে হচ্ছে, তাই না? এবং সবথেকে বড় কথা, এই যে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর এই যে বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে এত খোঁজ খবর করছেন তদন্তকারীরা, 90টা কোম্পানির খোঁজও পেয়েছেন, কিন্তু এই শঙ্করের গোপন বিষয়ে খোঁজ করার ব্যাপারে বা বার করার ব্যাপারে এদিকে যতটা পটু দেখাচ্ছে, শেখ শাহজাহানের ব্যাপারে তাদের দক্ষতা কিন্তু ততটা এখন অবধি চোখে পড়ছে না। সেই জন্যই কি কোথাও গিয়ে অসাধারণ মানুষজন সাধারণ মানুষজনকে খানিকটা শুভেচ্ছা টুভেচ্ছা জানিয়ে সবাইকেই সাধারণ বাড়িয়ে দিচ্ছেন, হাসি মস্করা করছেন নাকি? এ দেখলেন না, শেখ শাহজাহান আজকে রিপাবলিক ডের শুভেচ্ছা জানিয়েছেন তার অনুচরদের, এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবিও বদল করেছেন। সন্দেশখালীর বাঘ বলে কথা, তার যে কি একদম একটু মস্করা করার অধিকার নেই নাকি? বিলক্ষণ আছে, বিশেষ করে যখন তিনি অসাধারণের স্তরে পৌঁছে যেতে চাইছেন বা যা যা কাণ্ড কারখানা করেছেন সেগুলো তো ডেফিনেটলি তাকে অসাধারণের স্তরে পৌঁছে দিয়েছে। ফলে সাধারণ মানুষকে নিয়ে একটু মস্করা করলে তাতে আর ক্ষতি কী? এই সবথেকে বড় মস্করা তো এর আগে ইডি তার বাড়িতে প্রথম দিন আর দ্বিতীয় দিন, এই দুদিনের তদন্ত গিয়ে প্রথম দিনের ঘটনাও দেখেছেন, বড় মস্করা ছিল, আর তারপরে দ্বিতীয় দিনের তদন্ত যাওয়া, 19 দিন পর 19টা তালা ভেঙে যে 19টা ডকুমেন্টস এনেছেন সেই সমস্ত নিয়েও তো চারপাশে মস্করাই চলছে। তাহলে এখন শেখ শাহজাহান যিনি কোথায় আছেন সেটা বিভিন্ন নেতা বলে বেড়াচ্ছেন, অথচ কেউ খুঁজে পাচ্ছে না। তা তিনি যদি সাধারণ মানুষকে একটুখানি মস্করা ঠস্করা করে উইশ টুইশ করেন, তাতে আর বাধা কোথায়? গায়েব শাহজাহান ফেসবুকে ছবি পাল্টাচ্ছেন, সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন, সাধারণতন্ত্র দিবসটাকে পালন করছেন নিজের মতো করে, কিন্তু তাকে ট্র্যাক করতে পারছে না ইডি। কারামন্ত্রী অখিল গিরি বলেছিলেন শাহজাহান নাকি চিকিৎসা করাতে অন্য রাজ্যে গেছেন, নাকি বিদেশে গেছেন, যাই হোক সেখানে বসেই কি ফেসবুক করছেন নাকি সরবেরিয়ার তৃণমূল নেতা? এগুলো কিন্তু চেক করা যায় কোথায় বসে চেঞ্জ হয়েছে, নাকি বিখ্যাত লোকেরা যারা
অসাধারণ স্তরে পড়েন আর কি, তাদের আলাদা টিম থাকে এগুলো সব চেঞ্জ করার জন্য। কে করছে, কোথায় বসে করছে, এটাও একটা বড় মশকরা। এমনিতে কয়েক মাস পরে লোকসভা ভোট, গুজব যে শেখ শাহজাহান নাকি বিদেশ বিভূই নয়, সন্দেশখালিতেই ডুবে ডুবে জল খাচ্ছে। 1995 সালে গণেশের দুধ খাওয়ার গুজব যেরকম দাবানলের মতো ছড়িয়েছিল তেমন কেটেও গেছিল, কিন্তু শাহজাহানকে নিয়ে গুজব সেটা তো এই মুহূর্তে থামার কোনো নামগন্ধ নেই। কতদিন হয়ে গেল, কেউ বলছেন তিনি বিদেশে, কেউ বলছেন সন্দেশখালিতে, আর মাঝখান থেকে যাবতীয় হাসি মশকরা মিম আর কেউ কেউ কালি লাগাচ্ছে, সেগুলো তো ওই রাজ্য পুলিশ আর এইদিকে এই দুদলের হচ্ছে যত জ্বালা। এক অভিযুক্ত যদি এতদিন ধরে গা ঢাকা দিয়ে থাকে আর কোনো তদন্তকারী সংস্থায় যদি তার নাগাল না পায় এবং সেটাকে নিয়ে নেতারা যদি প্রতি মুহূর্তে এই গুগলের মতো দিক নির্দেশ করেন, তাহলে তো কালির ছিটে লাগবেই। বিরোধী নেতারা বলছেন মাথার খোঁজ করতে যেরকম কান টানতে হয়, সেরকমই নাকি শাহজাহানের খোঁজ করতে শিবু হাজরাকে খুঁজে বার করতে হবে। এই শিবুই নাকি শাহজাহানের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। অনেকের অভিযোগ তিনি নাকি তাকে লুকিয়ে রাখার যাবতীয় বন্দোবস্ত করছেন, অথচ তাকেও তো এখন অবধি কেউ খুঁজে পায়নি। তবে হ্যাঁ, TV9 বাংলা এ সমস্ত ব্যাপারে অন্যদের থেকে যে এগিয়ে থাকে সেটা আপনারা প্রতি মুহূর্তে টের পান। এক্ষেত্রেও তাই হয়েছে, TV9 বাংলা কিন্তু এই শিবুকে খুঁজে বার করেছে। শিবু হাজরা তো শেখ শাহজাহানের একটা হাত, ডান হাত বলেন বা হাত বলেন। শিবু হাজরা সন্দেশখালী 2 নম্বর ব্লক সামলায়, ওই ব্লকের সভাপতিও। তাহলে ব্লকের সভাপতি দলের ওই ব্লকে যত টাকা পয়সা রোজগার করে, ইনকাম করে, দুর্নীতি করে, সব তার একটা অংশ শাহজাহানের কাছে জমা হয়। এটা হচ্ছে তাদের সিস্টেম। ফলে শিবু হাজরা এখন তো গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। শিবু এখন বুঝতে পারছে যে আমিও যদি বুক ফুলিয়ে ঘুরে বেড়াই, আমাকে যদি কোনোভাবেই যদি জিজ্ঞাসাবাদ করে, তাহলে তো বাকিরা সবাই ফেঁসে যাব আমরা। ফলে শিবু কিন্তু পালিয়ে বেড়াচ্ছে নিজেকে বাঁচানোর জন্যে। বাঘ এখন কোথায়? বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে, যোগী থমাসের সংরক্ষণে। সরবেড়িয়া থেকে ধামাখালি 11 কিলোমিটার, তার মধ্যেই উনি চলাফেরা করছেন। বেরমজুর 1 আর 2 জিপির মধ্যেই আছেন। তৃণমূলের লোকরা খবর দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। তাহলে বুঝলেন কে শিবু হাজরা এবং তিনি বাঘের কতটা বন্ধু, কতটা ইম্পর্টেন্ট। আরও একটা পরিচয়, সেটাও তো দেখলেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তিনি, এই শিবু হাজরা, এবং শাহজাহানের ছায়ার সঙ্গী। যদিও এখন মানে আগে তার একের পর এক বিষয়ে নাম জড়িয়েছে শাহজাহানের সঙ্গী হিসেবে, ভিডিওকে পেটানোর থেকে শুরু করে আয় বহির্ভূত সম্পত্তি সব কিছুতেই নাকি শিবু হাজরার নাম রয়েছে। শাহজাহানের বাড়িতে দ্বিতীয়বার তল্লাশি চালিয়ে যা কাগজপত্র ইডি পেয়েছে, তাতেও নাকি শিবুর নাম আছে বলে শোনা যাচ্ছে। সেই শিবুকেই খুঁজে বার করেছিলেন আমাদের রিপোর্টার। এবার সত্যি সত্যিই কি শাহজাহান ডুবে ডুবে জল খাচ্ছেন কি না, মানে ওইখানে তিনি আছেন কি না, শাহজাহানের সম্পত্তি কীভাবে হলো, বিদেশে টাকা পয়সা পাচার করেছেন কি না, এরকম তো বহু প্রশ্ন আমাদের মনের মধ্যে গজগজ করছিল। কিন্তু শিবু হাজরা ঘুরে ফিরে একটাই কথা বলেছেন, শাহজাহান নাকি দেবতুল্য মানুষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগই বিশ্বাসযোগ্য নয়। এবার এই হাজরা ওই সোনার কেল্লার নকল ডক্টর হাজরার মতো কিনা সেটা তুলিয়ে দেখার দায়িত্ব কেন্দ্রীয় এজেন্সির। কিন্তু লোকসভা ভোটের আগে এই পরীক্ষায় এজেন্সি সফল হবে কি হবে না, আসল বাঘকে খুঁজে বার করতে পারবে কি পারবে না, বা বাঘেরা এরপর আবার ফের ছাড়া পেয়ে গোটা জায়গাটাকে মুক্তাঞ্চল বানিয়ে নেবে কি না। অনেক বাঘ কি আর কম পড়িয়েছে, বিভিন্ন জায়গায় বাঘ রয়েছে। ফলে আলটিমেটলি সেই বাঘ রাজত্বে আমাদের সাধারণ মানুষের কি অবস্থা হবে, সেটা ভেবেই কিন্তু মাঝে মধ্যে রাতের ঘুম উড়ে যাচ্ছে, জানেন তো। সত্যি কথা বলতে কি, আমরা একসাথেই চলতাম, আমি এমএলএ, উনি আমাদের যেহেতু বিধানসভার লিডার, অভিভাবক, তিনি যে নির্দেশগুলো করতেন কাজের জন্য আমাদের যা যা বিষয় আমরা সেগুলো অক্ষরে পালন করতে। আমার মনে হয় না রেশন দুর্নীতির ব্যাপার যেটা বলছে, কিন্তু রেশনের সাথে কিভাবে যুক্ত আমি ঠিক মাথায় আসছে না। উনি আমাদের লিডার মানে তার পাশে তো থাকবেও। আমরা তৃণমূল কংগ্রেস করি মানে তিনি এখনও তৃণমূল কংগ্রেসের লিডার মানে তো তার পাশে তো থাকতেই হবে।
দেখুন কার কি সম্পত্তি আছে আমি কি করে জানবো বলুন তো? কেন আমি বলছি বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখানো সবটা কিন্তু শাহজাহান ভাইয়ের নয়। আপনারা অফিসিয়ালভাবে রেকর্ড নিলে যে সব বিষয়টা যে তার, এটা আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। কারণ আমি গা ঢাকা দেওয়ার কি, আমি যে তাকে গা ঢাকা দিতে বলবো কারণ কি? দেখুন আমি আছি এক জায়গায়, উনি থাকেন আরেক জায়গায়, তা সেখানে আমি তো বলতে পারবো না কে কোথায় কিভাবে আছেন। কারণ আমি যেটুকু জানি উনি সকালে মর্নিং ওয়ার্কেই বেরোন। সন্দেশখালী বিধানসভায় প্রচুর কর্মী তৈরি আছে, অনেক সজাগ কর্মী, তারা মানুষের জন্য কাজ করে। শাহজাহান ভাই নেতৃত্ব দেন কিন্তু প্রচুর কর্মী তৈরি করে, যে সেরকমভাবে টিম ওয়ার্ক আছে। শাহজাহান এলাকায় নেই কিন্তু তার নেতৃত্বে নাকি টিম রেডির আছে, এটা শিবু হাজরাই বলেছেন। শুনেছি শিবু হাজরাই নাকি সন্দেশখালীতে এখন তৃণমূলের দেখভাল করছেন। রাম মন্দির উদ্বোধনের দিন ওই 22শে জানুয়ারি সন্দেশখালীতে যে সংহতি মিছিল হয়েছিল, আর আজ সাধারণতন্ত্র দিবসে যে বিশাল মিছিল হয়েছে, সেই মিছিলের পর একটা প্রতিবাদ সভাও ছিল, সেই সব কিছুর পেছনেও নাকি তিনিই আছেন। আর এই যে সভাটা লাস্টে যে প্রতিবাদ সভা হয়েছে না, মানে প্রতিবাদটা কি সেটা বোঝা যাচ্ছে যখন ইডি আর সিবিআই নিপাত যাক বলে স্লোগান উঠেছে, আর তৃণমূল কর্মীদের গায়ে ছাঁটা ছিল একটা করে ছোট কাগজ যাতে লেখা শেখ শাহজাহান সন্দেশখালীর গর্ব। এবার 22শে জানুয়ারির মিছিল বা আজকের প্রতিবাদ সভা কোনোটাতেই শিবু হাজরাকে প্রকাশ্যে দেখা যায়নি, কিন্তু সবাই বলছে যে তিনিই সবটা কন্ট্রোল করেছেন। বিরোধীরা বলছেন শিবুর মাধ্যমে রিমোট কন্ট্রোলে সন্দেশখালী নিয়ন্ত্রণ করছেন আসল শাহজাহান নিজেই। এবার দুজনেই তো আড়ালে রয়েছেন, আড়ালে থেকেও এই নিয়ন্ত্রণটা যতদিন তারা করে যেতে পারবেন ততদিন মোটামুটি বাঘ চোখে বন্ধ করলেই লোকজন দেখবে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু নিয়ন্ত্রণ হারালে কি হয় সেটা এখন হাড়ে হাড়ে বুঝছেন সৌমেন মহাপাত্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র পাঁশকুড়ে একটা মেলার আয়োজন করেছেন, সেই মেলায় আমন্ত্রণ জানানো সত্ত্বেও যাননি জেলা শাসক, পুলিশ সুপার, কেউ যাননি। হাজার হোক রাজ্যের মন্ত্রী ছিলেন, তার আয়োজনে মেলা হচ্ছে, কিন্তু ছিলেন এবং আছেন এই দুইয়ের মাঝে যে আকাশ পাতাল তফাৎ, সেটা ওই শাসক দলের নেতা হয়েও সৌমেন মহাপাত্র বুঝতে পারেননি মনে হচ্ছে। জানেন তো অনেকের হয় এটা, মানে এই সিচুয়েশান চেঞ্জ হয়ে যাওয়াটা চট করে ধরতে পারে না, ফলে এই সৌমেন মহাপাত্র সেটা হচ্ছে মনে মনে তিনি এখনও তো সেই যুগে রয়েছেন যে জায়গাটায় তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু এখন বাকিদের কাছে তিনি তো বাকি এক্স মন্ত্রী না। এই এক্স হয়ে যাওয়াটা তার সঙ্গে সঙ্গে যাবতীয় যে সম্মান তারা পান, যে তাদের লোকজন গুরুত্ব দেন, সেগুলো যে এক্স হয়ে যায় সেটা খুব বড় শিক্ষা, সেটা পাওয়াটা মাঝে মধ্যে নেতারা ভুলে যান আর কি। অন্তত সৌমেন মহাপাত্রকে দেখে কিন্তু সব নেতাই এই শিক্ষাটা নিতে পারেন, জানেন তো এক্স হয়ে গেলে কি হয়। ফলে যে জিনিসগুলো তাদের মাথায় উঠে যায়, যে জোরগুলোতে কাজে লাগিয়ে তারা আমাদের মতো সাধারণ মানুষকে ওই সাধারণই করে রাখেন, নিজেরা অসাধারণ ভাবতে শুরু করেন নিজেদের, সেগুলো যে কত ঠুনকো সেটা কিন্তু তারা বোঝেন না। এবং যে তাদের সামনে সম্মান টম্মানগুলো দেখানো হয় তাদের, সবাই যে ভয় করে, সবাই যে ভক্তি করে, সবাই যে শ্রদ্ধা করে, সবাই যে তার নামে গলে পড়ে অথবা এই গর্ব বলে বুকে কাগজ লাগিয়ে ঘোরে, এই সব কিছুই যে কত আসলে মেকি, সেটা সৌমেন মহাপাত্রর কেসটা একটা অসাধারণ কেস স্টাডি, দেখে শেখা উচিত। সৌমেন মহাপাত্র তাই এখনও ওই ধাক্কাটা লেগেছে, তো ছোট্ট ধাক্কা খুব জোরে লেগেছে, তাই জন্যই সৌমেন মহাপাত্র এখন সত্যি কথাগুলো মুখ থেকে বেরিয়ে আসছে আর কি। হঠাৎ করে লেগে গেলে যেরকম মুখ থেকে সত্যি কথা বেরিয়ে আসে, সেই গোপাল ভাঁড়ের গল্প সৌমেন মহাপাত্রেরও তাই হয়েছে। তিনি এখন বলছেন দলে শক্তি ক্ষয় হলে তৃতীয় শক্তি মাথাচাড়া দিতে পারে, আর মেদিনীপুরের মাটিতে তৃতীয় শক্তি মাথাচাড়া দিলে নাকি বিস্ফোরণও ঘটে যেতে পারে। আচ্ছা, সৌমেন মহাপাত্র তৃতীয় শক্তি বলতে কোন শক্তির কথা বললেন, আর বিস্ফোরণের হুঁশিয়ারি দিয়ে কাকে সজাগ করলেন? তৃণমূলে কিন্তু এখন পাওয়ার শিফটিং এবং পাওয়ার লিফটিং দুটোই চলছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় তার আস্থাভাজনদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন। এবার তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা নেতারা সেই ক্ষমতার সদ্ব্যবহারও শুরু করে দিয়েছেন, তারা তো অভ্যস্ত। আবার এর আগে ইয়াং ব্রিগেড, তারাও মাঝখানে যখন বেশি গুরুত্ব পাচ্ছিলেন,
তখন তো তারাও তাদের ক্ষমতার এক্সারসাইজ করছিলেন আর কি, সবাই নিজের মতো যে যখন পারেন নিজের ক্ষমতাটা কাজে লাগিয়ে নেন। কিন্তু মুশকিল হচ্ছে আলটিমেট মুহূর্তে সবার সিচুয়েশান হয়ে যায় ওই সৌমেন মহাপাত্রের মতো, সবাই ভুলে মানে ওই জায়গাটাতেই আটকে থাকেন, কেউ বেরোতে পারেন না, সময় যে বদলে গেছে সেটা বুঝতে পারেন না। ফলে আলটিমেটলি যেটা হয় সেটা ওই আসানসোল তার প্রমাণ ছিল। সাধারণতন্ত্র দিবসের একটা অনুষ্ঠান, কম্বল টম্বল বিলিয়ে হবে, একদম নির্বিষ একটা বিষয় আর কি, সব জায়গাতেই হয়। কিন্তু সেখানেও তৃণমূলের দুটো গোষ্ঠীতে লেগে গেল গণ্ডগোল, ওই সৌমেন মহাপাত্র সিনড্রোম আর কি, মহাপাত্র সিনড্রোম আর কি, এইভাবে ব্যাপারটা এরপরে নামকরণ হয়ে যাবে। কিন্তু এই রকম বার্তাগুলো মহাপাত্র সিনড্রোম জিনিসটা সেটা তৃণমূল কীভাবে নিচ্ছে বলুন তো? বেশ যাকে ভালো লাগবে সে তাকে ডাকতে পারে, এটা তো নয় কি মোটামুটি যে কাউন্সিলর আছে তাকেই নিয়ে সব কিছু চলতে হবে। ওরা দাদাগিরি করে অ্যাকচুয়ালি কম্বল বিতরণ করতে এসেছিল, আমরা সেটা একদম প্রতিবাদ করেছি, তীব্র প্রতিবাদ করেছি। সে করতে পারে এক শ্রেণীর দুষ্কৃতি বলা যেতে পারে, ছোটখাটো ঘটনা হতে পারে, মনোমালিন্য হতে পারে। আমি দেখছি ব্যাপারটা কি, ওখানকার কাউন্সিলরকে জিজ্ঞেস করছি, ফতেপুরের কাউন্সিলর তো খুব ভালো ছিল, আমি খবর নিয়ে নিচ্ছি। আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম, এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন তারাই মঞ্চ অলঙ্কৃত করতেন। একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয়, যে থ্রেশহোল্ড লেভেল মানে সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে। উনি তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা, এখন কি বলেছেন সবার সবসময় সব মুডের কথার উপর কোনো মন্তব্য করা যায় না। সৌমেন মহাপাত্র তৃণমূলের নেতা, তৃণমূলের মেদিনীপুরের সভাপতি ছিলেন। আমি ওনাকে বলছি যারা পুরনো তৃণমূলের কর্মী, যারা তৃণমূল তৈরি করেছিলেন তাদের কারুর তৃণমূল দলে কোনো গুরুত্ব নেই, তৃণমূল এখন লুঠেরাদের সংগঠন। দেখুন রাজনীতি কখনো থেমে থাকে না জানেন তো, রাজনীতি বহমান, আর তাই নেতা মন্ত্রীদের সঙ্গে পাল্লা দিতে হলে আমাদেরও একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে চলে না, এগোতে হবে। এই যেরকম নীতিশ কুমার বিরোধী ইন্ডিয়া জোটকে ছেড়ে বিজেপির দিকে এগোচ্ছেন, শুধু একটা জিনিসই মনে হচ্ছে জানেন তো, এই জোটটার নাম ইন্ডিয়া জোট রেখেছে তো এই সাধারণতন্ত্র দিবসের দিন এইরকমভাবে রিপাবলিক ডেতে বারবার বলতে হচ্ছে যে ইন্ডিয়ায় ভাঙন ধরছে, সেটা না বলতে ঠিক ভাল লাগছে না। আমাদের কপাল খারাপ যে অলিম্পিকে ডিগবাজির কোনো ইভেন্ট থাকে না, থাকলে আমি নিশ্চিত আমাদের দেশের নেতারা দেশকে প্রত্যেক অলিম্পিকে সোনা এনে দিতেন। আর নীতিহীন ডিগবাজি সেটাতে তো তারা মাস্টার পিস। আর নীতিশ কুমার বা ডক্টরেট করে ফেলেছেন, এর জন্য বিহারের রাজনীতিতে লোকজন তাকে পাল্টুরাম বলে ডাকে, কখনো বিজেপি, কখনো আরজেডি, আবার কখনো বিজেপির কোল ঘেঁষা, যখন তখন যে কোনো জায়গায় চলে যেতে পারেন। আমার ধারণা সুকুমার রায় না এই রকম ক্যারেক্টারগুলোকে মাথায় রেখেই ওই গেছো দাদার ক্যারেক্টারটাকে আমদানি করেছিলেন, কখন কোথায় কেউ জানে না আর কি। কিন্তু নীতিশ কুমার প্রমাণ করে দিলেন বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী গণতন্ত্র এটাই, মানে এখানে আমাদের ভোটের যা ভাগ এই নেতারা পান্ঠান আর কি, তারা প্রত্যেকে খুব দায়িত্ব নিয়ে সেটাকে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন। মানে কোথাও গিয়ে যদি ধরুন আপনি একটা এক্স পার্টিকে ভোট দিলেন, কিন্তু সেই ভোটটা যদি ওয়াই পার্টিও যে কোনো সময় উপভোগ করতে পারে, মানে ওই নেতা যদি যাকে জেতালেন এক্স পার্টির তিনি যদি ওয়াই পার্টিতে চলে যান, তাহলে আপনার ভোটটা তো ওয়াই পার্টিতেও ট্রান্সফার হয়ে গেল নাকি। একই সঙ্গে আমাদের ভোট বিপরীতধর্মী দলগুলোতে চলে যেতে পারে। এই গণতন্ত্রকে আপনি সব থেকে বড় গণতন্ত্র বলবেন না, সব থেকে সফল সার্থক গণতন্ত্র বলবেন না।
বিহারের জনতা নীতিশ কুমারের জেডিইউ আর তাদের ভোট সঙ্গী আরজেডিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছিল, সেই জনমতকে তো অস্বীকার করলেন বিহারের মুখ্যমন্ত্রী। TV9-এর কাছে যা খবর তাতে 28শে জানুয়ারি মানে আগামী রোববার নাকি বিজেপির সমর্থন নিয়ে নতুন করে শপথ নেবেন নীতিশ কুমার। এই ধরনের সুবিধাবাদী রাজনীতিবিদ যারা, তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, নাহলে তাদের আর সাধারণ মানুষ তাদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা উচিত। আমি জানি না কি হবে। বিজেপির মাননীয় অমিত শাহ বলেছেন যে তোমার জন্য দরজা বন্ধ। ওনার বিহারের লোকও বুঝে গেছে ওনাকে তারা কিছু হবে না। আর নীতিশ কুমার তো সবে খেলা দেখানো শুরু হয়েছে, অপেক্ষা করুন, খেলা হবে। ইন্ডিয়া জোটের ভোগে চলে গেছে অনেকে। গত কয়েকটা বছরের মধ্যে অন্তত 12-5 নীতিশ কুমার এই এদিক থেকে ওদিক গেছেন, আবার ওদিক থেকে এদিক এসছেন। নীতিহীনতা থাকলে যেটা হয়, এটা আমরা তৃণমূলে যেমন দেখেছি, যেমন মমতা ব্যানার্জি গত কয়েক বছরে 5-6 বার ভোল বদল করেছেন, নীতিশ কুমার সম্পর্কেও একই রকমের অভিযোগ শোনা যায়। আচ্ছা, একই সঙ্গে মানে পাশে নীতিশ কুমার গেলেন, মানে যাওয়ার পথেই মোটামুটি ওদিকে নিজের মতো করে সমস্ত কিছু ব্যাখ্যা করছেন, শর্ত দিচ্ছেন, ওপাশে কেজরিওয়াল, এপাশে মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের কী হবে বলুন তো? কংগ্রেস তাদেরই বা কী হবে? মানে এর মধ্যে আরও কতগুলো ঘটনা ঘটেছে, এবার যেগুলোকে ব্যাখ্যা করার না ঠিক ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ধরুন রাহুল গান্ধী, তিনি এখানে ন্যায় যাত্রা করতে আসছিলেন, এবার তিনি যেখানে যে স্টেডিয়ামে থাকবেন সেইখানে নাকি পুলিশ হঠাৎ জানিয়ে দিয়েছে ওখানে মুখ্যমন্ত্রীর সভা হবে, সুতরাং থেকে অনুমতি দেওয়া যাচ্ছে না। তৃণমূল শাসিত রাজ্যে রাহুল গান্ধী যদি অনুমতি না পান, অথচ এরা সবাই নাকি জাতীয় স্তরেই ইন্ডিয়া জোটের শরিক, তাহলে এটা কি শরিকি বিবাদ বলা চলে? মানে জাস্ট মনে হলো তাই আর কি। শুনলাম কাল রাত্রে নাকি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, বিভিন্ন কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কত গুরুত্বপূর্ণ, কেন তাদের একসঙ্গে থাকা উচিত। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বা তিনি কেউই নাকি কিছুতেই ওই আসন ভাগাভাগি নিয়ে কবে বৈঠক হবে, কবে তারা বসবেন, সেটা নিয়ে কিছু কথা বলছেন না। তাহলে কেন ফোন করলেন সেটা তারাই জানেন। আবার তৃণমূল নেতৃত্ব তারা পরিষ্কার করে দিচ্ছে 2টোর বেশি সিট কখনো ছাড়বো না, প্রয়োজনে একা লড়বো। তারপরেও তাদের অভিমান হচ্ছে কেন কবে ওই সিট বন্টন নিয়ে বৈঠকটা হবে সেটা বলা হচ্ছে না, সেই জন্য তারা অভিমান করছেন। মানে কোনোটাই যে কারোর মনের কথা না, যা করছেন আর যা মনে ভাবছেন সব কিছুর মধ্যে যে বিরাট একটা ফারাক রয়েছে সেটা কিন্তু প্রতি পদে পরিষ্কার হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের এই যে প্রত্যেকটা জিনিস নিজেদের মনের মধ্যে থাকে এবং তারা সেটা অসাধারণ দক্ষতায় তার উল্টো কথাটা আমাদের সামনে তুলে ধরেন, সেই জন্যেই তারা অসাধারণ আর আমরা সাধারণ।